একটি বাজেট করা খুব কঠিন। আমার ওয়াইফ আমাকে প্রশ্ন করলো, তুমি কি আর পোর্টফোলিও খুঁজে পাও নাই? তোমাকে কি এই সময় অর্থমন্ত্রী হয়েছে কেন? মানে সব জেনে শুনে, যেখানে আমাদের একটা বিরাট ইনহেরিটেন্স ফ্রম ফ্যাসিস্ট রেজিম, তারপরে ইন্টেরিয়াম রেজিম, তারপরে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, আর তো সব কিছু মিলে সার্বিক দেশের আন্দোলন, আপরাইজিং পরবর্তী যে দেশের অবস্থা, আইন শৃঙ্খলা সহ সব মিলিয়ে কঠিন কাজ। সাধারণত বাজেটের প্রসেস 6 মাস চলে। এই প্রসেসটা 6 মাস ধরে চলে, তারপরে একটা বাজেটের মোটামুটি প্রস্তুত হয়। কিন্তু আমাদেরকে করতে হয়েছে এটা 1.5 মাসের মধ্যে। মানে এমনি তো কঠিন সময়, তার মধ্যে আবার এই বাজেটটা করতে হয়েছে 1.5 মাসের মধ্যে। চেষ্টা করেছি আমরা সব প্রেক্ষাপট চিন্তা করে একটি বাজেট, এমন সময় যেখানে অর্থনীতি ভঙ্গুর, যেখানে বিশ্ব পরিস্থিতি যুদ্ধ বিগ্রহ চলছে, এর মধ্যে বাজেট জনগণের আকাঙ্ক্ষা অনেক বেশি। বিশেষ করে এই আপরাইজিংয়ের পরে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা আকাশচুম্বী বললে ভুল হবে না, প্রত্যাশা অনেক বেশি। তা আমরা এগুলো সব চিন্তা করি, চিন্তা করে আমরা এই বাজেটটা প্রস্তুত করার চেষ্টা করেছি। ওই সেলিম জাহার সাহেব ঠিকই জাহার সাহেব যেটা বললেন, যে এই ব্যালেন্সিং অ্যাক্টটা, দি ভেরি ব্যালেন্সিং অ্যাক্ট অত্যন্ত ডিফিকাল্ট। ইটস লাইক ইউ হ্যাভ টু বি উইজার্ড মানে এই ব্যালেন্সিং অ্যাক্টটাকে টু গেট ইট রাইট, আই মিন টু গেট এ প্রপার ব্যালেন্স। আমাদের একটা প্রিন্সিপাল আমরা ফলো করেছি, সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির প্রেক্ষাপটে বিগত বছরগুলোতে অর্থনীতিটা হয়ে গিয়েছিল মোটামুটি একটা পৃষ্ঠপোষকতার অর্থনীতি, একটা প্যাট্রোনাইজেশনের একটা অর্থনীতি একদিকে, অন্যদিকে হচ্ছে একটা অর্গানাইজড গ্রুপ যারা, তাদের এখানে একটা সুযোগ ছিল। অর্গানাইজড গ্রুপটা অলওয়েজ তাদের বিষয়গুলো তারা প্রেসারে রাখতে পারে, আর যে প্যাট্রোনাইজড গ্রুপ, আর এর বাইরে সাধারণ মানুষ, সাধারণ ব্যবসায়ী যারা আছে, তাদের স্পেসটা অনেক শ্রিঙ্ক করে গেছে। যে জন্য আমরা প্রথমেই অর্থনীতির যে স্লোগানটা দিয়েছি সেটা হচ্ছে ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, দ্য ভেরি স্লোগান। ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, শুধু রাজনীতিকে ডেমোক্রেটাইজেশন করলে এটার সুফল পাওয়া যাবে না। অর্থাৎ মানুষ যদি রাজনীতিতে অংশগ্রহণ করে, সরকার গঠন করবে, নির্বাচন হবে, তাদের কথা বলতে পারবে, কিন্তু অর্থনীতিতে যদি তাদের সক্রিয় অংশগ্রহণ না থাকে, তারা যদি পার্টিসিপেট করতে না পারে, এবং অর্থনীতির সুফল যদি তাদের কাছে না যায়, তাহলে এই যে বলছেন যে সংখ্যার কোনো যে গ্রোথ, বাংলাদেশের এত গ্রোথ হয়ে গেছে, এত এক্সপোর্ট হয়েছে, এইসব সংখ্যা আসলে কোনো মূল্য নাই। কিন্তু যদি নাগরিকদের কাছে এই অর্থনীতির সুফল না যায়, তো সব কিছু বিবেচনায় এনে আমরা কিছু কিছু এই ইকোনমিক মডেলটা, আমরা পুরনো মডেল থেকে বেরিয়ে আসছি কমপ্লিটলি, আমরা একটা নতুন ইকোনমিক মডেলে ঢুকেছি। এই মডেলটা যেটা আমি বললাম, দ্য বেসিস অফ ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি। তাহলে এই মডেলে আমরা প্রথমে যাদেরকে চিন্তা করেছি, আপনারা নিশ্চয়ই এর মধ্যে অবগত হয়েছেন, যে একটা ক্রিয়েটিভ ইকোনমি। অর্থাৎ এই ইকোনমিতে যারা বিগত দিনে সংযুক্ত হয় নাই, যারা ইকোনমিক মেইন স্ট্রিমে আসতে পারে নাই, মেইন স্ট্রিমের বাইরে রয়ে গেছে, এটা বিশাল জনসংখ্যা।
বাংলাদেশের গ্রামে গঞ্জে কামার কুমার তাঁতি আপনার এই কুটির শিল্প সাধারণ মানুষ ওই যে বরিশালে যারা শীতল পাটি একটা পানিটা দেওয়া যাবে সরি আমি একটু অসুস্থ আমার এই ইদানিংকালে বিভিন্ন কারণে অনেক কাশি হয়ে গেছে তো এদেরকে মাথায় রেখে না আমি ধরে রাখছি সমস্যা নেই এটা থাকবে না এখানে স্লান্ট ওইটা স্ট্রেট না এটা পড়ে যাবে ঠিক আছে থ্যাংক ইউ তো ক্রিয়েটিভ ইকোনমির কনসেপ্টটা হচ্ছে আমি এক্সাম্পল দিয়ে বলি এটা বরিশালের একটা গ্রামে আমরা গিয়েছি শীতল পাটি বানায় ওরা তো পুরো গ্রামটাই শীতল পাটি ওই অঞ্চলে বানায় কিন্তু তারা ওই বংশানুক্রমে ওই শীতল পাটি যেভাবে আগে বানাচ্ছে একটা শীতল পাটির দাম 700 টাকা 800 টাকা বিক্রি করছে আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা মানে আমার ওদের আগে ফ্যামিলি তারপরে ওরা বানাচ্ছে কিন্তু ওদের জীবনযাত্রার মানে কোনো পরিবর্তন হচ্ছে না কারণ হচ্ছে ওরা তো গ্রাজুয়েট করছে না ওরা আগের জেনারেশন থেকে যা রেখে গেছে ওখানে রয়ে গেছে তা আমরা বললাম আমরা যদি আপনাদেরকে যদি ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেই স্কিল সাপোর্ট দেই আমরা যদি আপনাদেরকে ডিজাইনিং সাপোর্ট দেই আমরা যদি আপনাদেরকে ব্র্যান্ডিং সাপোর্ট দেই আমরা যদি আপনাদেরকে মার্কেটিং সাপোর্ট দেই তাহলে কী দাঁড়াবে আমরা একটা স্টাডি করলাম ইকুয়ালি মৃৎশিল্পে যারা আছে তাদের বেলা এটা অ্যাপ্লিকেবল যারা গ্রামে গঞ্জে বিভিন্ন প্রোডাক্ট বানায় তাদের সবার জন্য তখন আমরা সিদ্ধান্ত নিলাম এই লোকগুলোকে যদি গ্রাজুয়েট করতে হয় একে যদি আমি মেইন স্ট্রিম ইকোনমিতে আনতে হয় এই সব লোকগুলোকে সারা বাংলাদেশে তাহলে আমাদেরকে গভর্নমেন্ট এই সাপোর্ট গভর্নমেন্ট থেকে আসতে হবে আমরা তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে হবে স্কিল ডেভেলপমেন্ট যদি প্রয়োজন হয় দিতে হবে ডিজাইনিং একটা শীতল পাটি যদি আপনি প্রপার র মেটেরিয়াল দিয়ে ডিজাইনিং করে যদি বিক্রি করে ওরা আমরা হিসাব করলাম যে শীতল পাটি 700 টাকায় বিক্রি করছে সে কিন্তু গ্লোবাল মার্কেটে অ্যামাজনের মাধ্যমে ইবের মাধ্যমে 2000 টাকা বিক্রি করতে পারে ঘরে বসে বিক্রি করতে পারে কোথাও যাওয়ার দরকার নেই অনলাইন রিয়েল টাইম ইকুয়ালি ফর মৃৎশিল্প থেকে যতগুলো আছে এবং সারা বিশ্বে কিন্তু এগুলো বিক্রি হচ্ছে আমি নিজে থাইল্যান্ডে একটা ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্টে গিয়েছি আমি দেখেছি পুরো গ্রামের লোকজন তাদের নিজের বাড়িতে এমন প্রোডাক্ট বানাচ্ছে আমি অবিশ্বাস্য এই মানুষগুলো গ্রামে এই প্রোডাক্ট কীভাবে বানাচ্ছে তখন আমি খবর নিলাম গভর্নমেন্ট তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করেছে ডিজাইনিং সাপোর্ট দিয়েছে এবং প্ল্যাটফর্ম সন্ধ্যার সময় সবগুলো প্রোডাক্ট প্যাকেজিং হয়ে একটা কাউন্টার আছে ওখানে জমা হয় এবং এয়ারপোর্ট থেকে ভ্যান এসে সরাসরি এয়ারপোর্টে যায় ইন্টারন্যাশনাল মার্কেটে চলে যায় দে আর সেলিং অনলাইন অন অ্যামাজন আপনার ইবে অনলাইন বিক্রি করছে কারণ প্রোডাক্টের ভ্যালু কোথা থেকে কোথায় যাচ্ছে সো দিস ইজ মেইন স্ট্রিমিং এই লোকগুলোকে মেইন স্ট্রিমে ইকোনমিতে আনার জন্য আমরা একটা ক্রিয়েটিভ ইকোনমির কনসেপ্টটা নিয়েছি এখানে বহু লোক তাদের জীবনযাত্রার মানের উন্নয়ন হবে তারা আরও লোক এমপ্লয় করবে এবং বাংলাদেশের ইকোনমিতে একটা বিরাট কন্ট্রিবিউশন এখান থেকে আসবে তারপর আসেন এটা তো একটা সাইড ক্রিয়েটিভ ইকোনমি আরেকটা সাইড হচ্ছে কালচার বাংলাদেশের কালচারের মধ্যে আমরা একটা ক্রিয়েটিভ ইকোনমি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি থিয়েটার ফিল্ম মিউজিক বাংলাদেশে কিন্তু আমরা এগুলো কোনোদিন মনিটাইজ করি নাই উই হ্যাভ নেভার মনিটাইজ দিস থিংস এগুলো আপনার মিউজিকের কোনো বাউন্ডারি নাই ফিল্মের কোনো বাউন্ডারি নাই থিয়েটারের কোনো বাউন্ডারি নাই
আমরা কিন্তু কোনোদিন এগুলোকে মনিটাইজ করতে পারিনি। আমরা বুঝি যে একটা আমাদের দেশে বাউল গান আছে, আমাদের দেশে পল্লী গীতি আছে, আমাদের তো এন্ডলেস গান আছে আমাদের দেশে। বাট দিস পিপল গ্রামে গঞ্জে they never got the support. এদেরকে আমরা একটা সাপোর্ট দিয়ে যদি ওর গানটাকে আমি মনিটাইজ করতে পারি, এটা যে রেভিনিউ, তাহলে এখন সারা দুনিয়াতে আমরা কি এখন কোরিয়ান ড্রামাগুলো দেখছি না, আমাদের ছেলেমেয়েরা দেখছে না? সারা দুনিয়া জাপানিজ দেখতেছি, টার্কিশ দেখছি, সব দেখছি। বাট উই হ্যাভ নট ক্রিয়েটেড এনিথিং যেটা আমার দেশের জন্য, দেশের বাইরে যাওয়ার জন্য। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি, ঠিক আছে, ওকে, লেটস ইনভেস্ট অলসো হিয়ার। দিস ইজ আরেকটা এরিয়া। এটা হচ্ছে আমরা উই ওয়ান্ট টু সেট আপ সাম থিয়েটার ডিস্ট্রিক্ট। ঢাকার বাইরে আমরা পূর্বাঞ্চলে একটা জায়গা দেখেছি, 160 একরের মতো একটা জায়গা আইডেন্টিফাই করেছি। হোপফুলি ল্যান্ড তো বাংলাদেশে খুব ডিফিকাল্ট জিনিস, হোপফুলি আমরা ওখানে একটা থিয়েটার ডিস্ট্রিক্ট করবো। ওই থিয়েটার ডিস্ট্রিক্ট নট অনলি থিয়েটার, ওখানে মিউজিক থাকবে, ওখানে পেইন্টাররা রাস্তায় পেইন্টিং করবে, ওখানে স্ট্যান্ড আপ কমেডিয়ানসরা থাকবে, ওখানে ডিজাইনার সব থাকবে, ওখানে ফাইন ডাইনিং থাকবে, ওখানে স্ট্রিট ফুড থাকবে। এভরিথিং টু ডু উইথ দ্য এন্টারটেইনমেন্ট উইল বি দেয়ার। সো একটা মানুষ যদি ওই জায়গায় যায়, কমপক্ষে 2-3 হাজার টাকা খরচ করে আসবে রাতে, যারা অ্যাফোর্ড করবে। সো দিস ইজ ইকোনমিক্স, দিস ইজ জিডিপি। জিডিপি is not only in the manufacturing. This is GDP. What is GDP? এই সব তো ছাত্ররা আছে এখানে। What is GDP? Every money we spend is GDP. This is part of GDP. আমি থিয়েটার দেখলাম, this is GDP তে অ্যাড হচ্ছে। আমি গান শুনলাম, GDP তে অ্যাড হচ্ছে। আমরা এইটাকে আমরা আরেকটা এরিয়া, কালচারাল এরিয়া, এবং মিউজিককে আমরা মনিটাইজ করতে চাই, আমরা ওইভাবে কাজ করতে চাই। আরেকটা হচ্ছে আমাদের দেশে অনেক হেরিটেজ প্রপার্টি আছে যেগুলোকে আমরা সারা দুনিয়াতে, যাদের হেরিটেজ প্রপার্টি আছে, ট্যুরিস্টদের ডেস্টিনেশন কিন্তু আপনি দুনিয়ার যে দেশে যাবেন আপনাকে কিন্তু ওখানে নিয়ে যাবেন, কিন্তু আমাদের হেরিটেজ প্রপার্টিগুলো আমরা রেস্টোর করি নাই, মনোযোগী হই নাই। সো উই আর আইডেন্টিফাইং আমাদের কী কী হেরিটেজ প্রপার্টি আছে, আমরা এগুলোকে রেস্টোর করতে চাই, আমরা এখানে ইনভেস্ট করব এবং এটা মনিটাইজ করতে চাই। এভরিথিং ইজ অ্যাবাউট ইকোনমিক্স। কেন আমি এগুলো বলতেছি? এটা যে আমরা খালি যে কোনো মানুষ ফেভার, তো এই লোকগুলোর জীবনযাত্রার মান তো আমাদের মাথায় আছে, বাট এটার সাথে সাথে যে ইকোনমি যেটা ড্রাইভ করবে, আমি ওখানে যাচ্ছি। মনিটাইজিং দিস যে পটেনশিয়াল যেগুলো আছে সেগুলো, এখানে টুরিস্টরা যেতে পারবে। সো দিস ইজ অ্যানাদার এরিয়া আমাদের আছে। আরেকটা হচ্ছে আমরা কোনোদিন স্পোর্টসকে ইকোনমি হিসেবে দেখিনি। স্পোর্টস ইজ এ বিগ ইকোনমি সারা দুনিয়াতে। আপনি অস্ট্রেলিয়াতে যান, ইটস এ হিউজ ইকোনমি। ওরা ইনভেস্ট করে, এবং যে আমরা যখন ওরা যখন স্টেডিয়ামে খেলা দেখতে যাই, আমি যখন স্টেডিয়ামের টিকিট, দিস ইজ ইকোনমিক্স, দিস ইজ জিডিপি। এভরি টাইম আই ওয়াচ এ গেম ইজ জিডিপি, এভরি টাইম আই ওয়াচ এ থিয়েটার ইজ এ জিডিপি, এভরি টাইম আই গো সি ফিল্ম ইজ জিডিপি, every time I spend money on designer's clothes is GDP, or any clothes. Every time I buy a painting is a GDP. But we have not monetized it. একটা এক্সাম্পল দিই, আমার প্র্যাকটিক্যাল নিজের এক্সাম্পল। আমার কাছে চিটাগং হিল ট্রেক্স থেকে এক ভদ্রলোক আসলো, অন্য কাজে, ওর নিজের কাজে আসছে, একটা কাজ, একটা হি ইজ এ চাকমা গাই। তো বলছে, স্যার আমি কিন্তু পেইন্টিং করি, এটা নিয়ে এসো দেখি, তোমার পেন্টিং দেখবো। পেন্টিং নিয়ে আসছে, অ্যামেজিং পেন্টিং, অ্যামেজিং, আই টেল ইউ। মানে হিজ পেইন্টিংস গট দ্য রিয়েল এক্সপ্রেশন অফ দ্য পিপল অফ দ্য হিলস, দ্য রিয়েল এক্সপ্রেশন। দেখলে মনে হবে যে আই এম ইন দ্য হিলস, আই এম সিইং দ্য লাইভলিহুড অফ দ্য পিপল অফ চিটাগং হিল ট্রাইব। আমি ওকে বললাম, তোমাকে কত টাকা দেবো? আই ওয়ান্ট টু বাই দিস 2 পিকচার্স পেইন্টিং। ও বলে 10,000 টাকা দুইটা। বলে কি 10,000 টাকা? তা আমি
তাকে 20,000 টাকা দিলাম, স্টিল আন্ডারপেইড। তখন আমি আমার বন্ধু যিনি সব সমস্ত পেইন্টিং আপনারা সবাই চিনেন, ওকে বললাম তুমি একটা এক্সিবিশন করতে হবে আমার জন্য। তো ফাইন, বলে তুমি আমার পাঠাও, ওর কি আছে দেখি। পাঠাইছি, ও বলে ফ্যান্টাস্টিক। সো উই হ্যাড অ্যান এক্সিবিশন ওর জন্য। Guess how much this painting fetched on that exhibition? Have a guess? কত বিক্রি হয়েছে বলো তো? কত? 1,50,000 নিচে একটাও বিক্রি হয়নি। Crossed 1 lakh. So this is monetization. What I mean is that everything like this we have to monetize. We have to make them into tradable product, marketable product, globally and internationally. This is the potential Bangladesh আছে তো। হাজার হাজার আমাদের ইয়াং ছেলেমেয়েরা পেইন্ট করতেছে কিন্তু এখন এভরি ডে। But we never monetized it. So this is creative economy আরেকটা সাইড যে আমরা এখানে আছে। And there are many other areas. আমরা অনেকগুলো আইডেন্টিফাই করেছি, বাংলাদেশের অনেক মানুষের জীবন বড় পরিবর্তন আসবে through the support, গভর্নমেন্ট সাপোর্টের মাধ্যমে। ওদের জীবনের পরিবর্তনের সাথে সাথে আমাদের অর্থনীতিতে কন্ট্রিবিউট করবে। And most of all, একটা ভালো ফিল্ম করলে বাংলাদেশ, একটা ভালো থিয়েটার করলে, একটা ভালো মিউজিক হলে, কালচারাল, this is soft power for the country. Bangladesh doesn't have any soft power. আমাদের কোনো সফট পাওয়ার নাই কিন্তু। আমরা আমেরিকার জন্য পাগল ছিলাম কেন ছেলেবেলা? আমেরিকান মিউজিক, আমেরিকান ফিল্ম, প্রত্যেকটি দেশের কোরিয়ান সফট পাওয়ার আজকে ওদের যে ওগুলোকে কি বলে? হ্যাঁ, তো তোমরা তো জানো সবাই এগুলো। So everybody is developing a soft power, but it is also economic power. This is economics. This is GDP. Because মানুষ $500 দিয়ে এখানে যাইতেছে, $500 দিয়ে ঢুকতেছে একটা শো দেখার জন্য। গুড ফর হিম, গুড। যে দেখছে তার জন্য ভালো, যে দেখাচ্ছে, গুড ফর দি ইকোনমি। সো দিস ইজ সামথিং দ্যাট উই হ্যাভ ডিসাইডেড। এবং আমরা আশা করছি if it takes off, hopefully, ইনশাআল্লাহ, বাংলাদেশের ইকোনমিতে একটা বড়, অনেকগুলো মানুষের জীবনে একটা বড় পড়তো, অনেকগুলো মানুষের। একটা থিয়েটার আর্টিস্ট খেতে পারে না, কারণ ওর কোনো প্ল্যাটফর্ম নাই, ওর প্রোডাক্টকে আমি মনিটাইজ করি নাই। একটা থিয়েটার মানে কি? থিয়েটারের মধ্যে থিয়েটার আর্টিস্ট আছে, লাইট ম্যান আছে, মেকআপ ম্যান আছে, গেট ম্যান আছে। This is employment. Like everywhere you create a creative economy, this is employment. This is contribution to GDP. This is your economic. Entertainment is the biggest GDP for many countries. Entertainment. Big GDP. Entertainment. But আমরা কি করি? বাংলাদেশের রাত্রে কোথাও ইচ্ছা হলে কারো বাসায় দাওয়াত খেতে যাই, নাহলে রেস্টুরেন্টে যাই, আর কিছু আছে? কিছু নাই। সো আমি খরচ করতে চাচ্ছি, কিন্তু আমার যাওয়ার কোনো জায়গা নেই। কিন্তু আমি খরচ করতে চাচ্ছি, আমার ডিসপোজেবল ইনকাম আছে, আমি খরচ করতে পারি, বাট আমি তো করতে পারতেছি না। সো এই পটেনশিয়ালটা আমরা এক্সপ্লয়েট করতে চাচ্ছি থ্রু ক্রিয়েটিভ ইকোনমি। স্পোর্টস ইজ এ বিগ এরিয়া অলসো। এটা আমি ক্রিয়েটিভ ইকোনমি একটু ইচ্ছে করে বললাম। ইটস এ নিউ কনসেপ্ট, ইকোনমিক মডেলে আমরা নিয়ে আসছি, যেটা নর্মাল ইকোনমিক মডেল আমাদের আগে ছিল না। সো আমরা এইটা যেহেতু এনেছি, এবং এটা শুধু আমরা এনে না, আমরা এটার জন্য ফান্ড অ্যালোকেশন করেছি। সো ফার 300, 500, 800 কোটি টাকার মতো করেছি। বাট এটা আমরা ইনক্রিজ করতে পারবো, আমরা থোক বরাদ্দ থেকে উই ক্যান ইনক্রিজ ইট অ্যাজ ইউ গো অ্যালং। সো এটা হচ্ছে ক্রিয়েটিভ ইকোনমিক সাইড। আর যেটা ইয়াং জেনারেশন, মহিলা, এটা তো বলতে হবে,
ইয়াং জেনারেশনের জন্য কিছু বাকি রাখি নাই, সব কিছু দিয়েছি ইয়াং জেনারেশনের জন্য এই বাজেটে। তোমরা যদি ফলো করেছো কিনা আমি জানি না। স্টার্ট আপ, freelancers, content creators, everything has been made tax free. টাকা পয়সা যেগুলো তোমরা বাইরে থেকে ইনকাম করবা, আমরা প্ল্যাটফর্মটা আমরা কি বলে টাকা আনার যে প্ল্যাটফর্ম সেটা এখন ওপেন করে দিয়েছি। ফর্ম টম আর ফিল আপ করতে হবে না। 10 টাকা আসা আগে গিয়ে ফর্ম ফিল আপ করতে হতো। আপ টু $5,000 ইউ ক্যান ব্রিং, কোনো ঝামেলা নেই, তারপরেও ফ্রি। বাকিগুলো হয়তো একটু ইনফর্ম করতে হবে না আমার বড় হলে, বাট দি রেমিটেন্স প্ল্যাটফর্ম একদম ফ্রি করে দেওয়া হয়েছে। সো আমরা ওয়ার্ল্ড যারা প্ল্যাটফর্ম আছে, যারা ট্রানজ্যাকশন, তাদেরকে বলেছি কাম এন্ড অপারেট ইন বাংলাদেশ। অনেকে আসতেছে অলরেডি, ইতিমধ্যে প্যাপল এরা আসতেছে, আরো 2-1টা আছে, 3-4টা আছে, ওরা সবাই আসতেছে। সো ইয়াং জেনারেশনের জন্য আমরা বিরাট একটা অপরচুনিটি ডিজিটাল ওয়ার্ল্ডে যেটা আছে সেটা ওপেন করতে চাচ্ছি। আমরা সিম ফ্রি করে দিয়েছি। এটা তালিও তো দিলেন না কেউ, এটা সিম ফ্রি করে দিয়েছি। সিমে পয়সা দিতে হবে না তো। এবং ডিজিটাল ওয়ার্ল্ডে যত কিছু আছে সব কিছু কমাই দিছি আমরা, বিকজ উই ওয়ান্ট টু বি এ ডিজিটাল কান্ট্রি। মুখের কথা ডিজিটাল না, রিয়েল ডিজিটাল কান্ট্রি। এবং পুরো দেশের পুরো বিষয়টাকে আমরা অনলাইন রিয়েল টাইমে নিয়ে যাচ্ছি। এটার অনেকগুলো কারণ আছে। এই যে ট্যাক্স ফাঁকি দেওয়ার যে একটা বিষয় হলো, যে ওয়েন সব কিছু যখন ডিজিটালাইজড হয়ে যাবে, ট্যাক্স ফাঁকি দেওয়ার খুব বেশি স্পেস থাকবে না। যখন ডিজিটালাইজড হবে, আপনাকে তো সরকারের অফিসে যাওয়ার দরকার হবে না। আমরা চাই না আপনারা সরকারের অফিসে যান, আমরা চাই আপনার বাসায় বসে আপনি অনলাইনে পারপাসটা সার্ভ হয়ে যায়। করাপশন কমে যাবে, যত ফিজিক্যাল কন্ট্যাক্ট কমবে তত করাপশন ডাউন। আমরা চাচ্ছি ফিজিক্যাল কন্ট্যাক্টটা মিনিমাইজ অ্যাবসলিউটলি না করার জন্য। সো ডিজিটালাইজেশন ইজ এ বিগ প্রোগ্রাম ফর আস। এটার জন্য আমাদের একটা রোবাস্ট ইন্টারনেট সিস্টেমে আমরা যাচ্ছি। এবং এইটার ফলে যেটা হবে, আপনারা যারা অনলাইন ব্যবসা করতে চাইবেন, দিস ইজ এগেইন এ পার্ট অফ বিজনেস অ্যান্ড ইকোনমি অ্যান্ড জিডিপি। অনলাইন ব্যবসা যারা করতে চান তাদের লাইফ ইজি হয়ে যাবে, ইন্টারন্যাশনালি হোক, লোকালি হোক। আমাদের এর ফলে যেটা হবে, অনেকগুলো কল সেন্টার হবে, কল সেন্টার ইজ এ বিগ এমপ্লয়ার। ম্যাট্রিক, IA, BA যারা পাস করে, যারা চাকরি নেই, তারাই সবচেয়ে বেশি আনএমপ্লয়েড। আপনারা জানেন তো। আমি জানি না আপনারা কি পড়াশোনা করতেছেন। ম্যাট্রিক, IA, BA পাস করে কোনো লাভ হবে না। ইটস এ ভেরি স্মল স্পেস। বাট এদের জন্য আমরা মনে করি এই ছেলে মেয়েগুলো এই জায়গায় তারা ঢুকতে, তাদের জন্য স্পেস ক্রিয়েট করবে। ডিজিটাল ওয়ার্ল্ড যখন তাদের কাছে ওপেন হয়ে যাবে, তারা এই জায়গাটায় তারা ঢুকতে পারবে। এবং এটা আমরা ইয়াং জেনারেশনকে মাথায় রেখে এই ডিসিশনগুলো এবার নিয়েছি। তারা যাতে এই ওয়ার্ল্ডে ঢুকতে পারে এবং কিছু না কিছু করতে পারে। সেটা ফ্রিল্যান্সিং করুক, সেটা অনলাইন ট্রেড করুক, সেটা অনলাইন এডুকেশন করুক, হোয়াট এভার ইট ইজ। দ্য ওয়ার্ল্ড ইজ সো ওয়াইড অন ডিজিটাল ওয়ার্ল্ড, ইউ ক্যান ডু এনিথিং। আপনি ডিজাইনিং করতে পারেন, কন্টেন্ট creation করতে পারেন। There is nothing that you cannot do on digital world. So we are doing everything to make this digital world Bangladesh possible. এবং স্টার্টআপের জন্য আমরা ফান্ড অ্যালোকেট করেছি। Young generation with good ideas, welcome to avail this fund. You're welcome. আর কিছু আছে নাকি? তো বললে তো শেষ হবে না। আমি 4.5 ঘন্টার বাজেট বক্তৃতা দিয়েছি। আমি যদি এখন 1/4 অফ ইট যদি বলতে হয়, তাও 1.5 ঘন্টা হবে। কিন্তু
এটার জন্য ইজ গোয়িং টু হ্যাভ এ লং ডে ফর ইউ অ্যান্ড ফর মি এজ ওয়েল। তো আমরা নিশ্চয়ই চাই না এখন আমাদের তো লাঞ্চে যেতে হবে, তাই না? আমি শুধু দু একটা কথা বলে শেষ করছি, আমি বেশি বলবো না। আমরা যারা বক্তৃতা শুনেছেন তাদের জন্য অলরেডি বোরিং, আমি যা বলতেছি এগুলো রিপিটেশন হচ্ছে এগুলো অনেকটা। ফর বিজনেস ওয়ার্ল্ড উই হ্যাভ মেড ইট ইজি, যে ব্যবসার লোকজন বলতে পারবে উই হ্যাভ মেড দেয়ার লাইফ ইজি অ্যাবসলিউটলি। টোটাল ডিরেগুলেশন, 4.5 পৃষ্ঠা আমি ডিরেগুলেশন পড়ছি খালি ওই দিন, 4.5 ঘন্টা বক্তৃতার মধ্যে 4.5 পৃষ্ঠা ডিরেগুলেশন। This country is over-regulated country. This country is an over-regulated country. We want to deregulate. We want to make the citizens free. আমরা নাগরিকদের মুক্ত করতে চাই, সরকারের তাবেদার করতে চাই না, সরকারি কর্মচারীদের তাবেদারি করতে চাই না, কারোর পিছে পিছে ঘোরার দরকার নাই, তদবিরের দরকার নাই। We want people to do their own things in their own way, freely and fairly. This is what we do. আমরা চেষ্টা করতেছি, এবং ডিরেগুলেশন ইজ এ বিগ মুভ। আমি জানি খুব কঠিন, অনেক বাধাগ্রস্ত আমি হয়ে গেছি অলরেডি, ইতিমধ্যে করার সময় বাধাগ্রস্ত হয়েছে, এটা এক্সিকিউশন করতে গেলে আরো বাধাগ্রস্ত হবে আমি জানি, কিন্তু যত কঠিন ডিসিশন নিতে হয় I am willing to take it. এবং এনিবডি, কালকে আমি বলেছি সিপিডি ডায়ালগে, এই ডিরেগুলেশনের পথে যদি কেউ বাধাগ্রস্ত হয়, উইল হ্যাভ টু শো দেম ওয়ে আউট। ওই যে দরজা আছে পেছনে, ওখান দিয়ে বেরিয়ে যান, আপনাদের দরকার নেই। উই হ্যাভ সাফার দিস কান্ট্রি। বাংলাদেশের মানুষের এখন তারা চায় একটা রিয়েল মুক্ত জীবনযাপন করতে, তাদের অপশনসগুলো তাদের কাছে ওপেন রাখতে হবে, তারা বাধাগ্রস্ত যাতে না হয় ডেইলি জীবনে, সব কিছু মিলিয়ে। উই হ্যাভ ট্রাইড, হয়তো সব কিছু পারফেক্ট কিনা আমি জানি না, সব কিছু হয়তো করতে পারিনি, বাট আপনারা বলেন, আমরা শুনি, যেটা করতে পারি নাই সেটা করার চেষ্টা করব। অনেক কিছু, সব কিছু তার করা, মানে আমি তো 20 বছরের রাবিশ 3 মাসে তো আর ক্লিয়ার করতে পারবো না আমরা, তাই না? সুতরাং আমরা চেষ্টা করেছি ক্লিয়ার করার জন্য। আমাদের ব্যাংকিং সেক্টরে টোটাল ম্যাচ লুটপাট করে সব নিয়ে গেছে, ব্যাংকগুলো সব খালি, টাকা নেই। শেয়ার বাজার লুটপাট করে নিয়ে গেছে, যে শেয়ার বাজারের লোক আছে এখানে, শেয়ার বাজার লুটপাট করে নিয়ে গেছে, ব্যাংক লুটপাট করে নিয়ে গেছে। এতগুলো লাইবিলিটি তো আমাদেরকে ক্যারি করতে হচ্ছে, এগুলো, এই লাইবিলিটি তো ক্যারি করতে হচ্ছে। তো ইটস এ বিগ লাইবিলিটি, বাট এই লাইবিলিটি নিয়েও আমরা তো একটা অ্যাম্বিশিয়াস বাজেট দিয়েছি। আমাকে অনেকে বলেছে, খসরু ভাই আপনি কিভাবে সাহস, আপনারা কিভাবে সাহস করলেন এরকম একটা এত লাইবিলিটি মাথায় নিয়ে। আমি একটা গল্প বলি, তখন আমরা ছোটবেলায় ওই যে টিউবওয়েল আছে না, টিউবওয়েল, আমরা ছোটবেলায় দেখতাম মাঝে মাঝে টিউবওয়েলে পানি আসে, আবার তারপর আসে না, আবার পানি আসে না মানে কি জানেন, ওই পানির লেভেল নিচে চলে গেছে, অনেক নিচে চলে গেছে। তখন কি করে, ওই টিউবওয়েলের উপরে পানি ঢালতে হয় বেশি বেশি করে, যত নিচে লেভেল গেছে তত বেশি পানি ঢালতে হয়। এখন আমরা পানি ঢালতেছি, উপায় তো নাই, নাহলে তো পানি আসবে না, পানি ঢালতে হবে, তারপর পানি আসবে। 2 বছর সময় কঠিন যাবে, আমি আগে ভাগে বলছি, 2টা বছর কষ্ট করতে হবে সবাই মিলে। আমরা জনগণের লাইফ যেটা, ওটা আমরা করব, পলিসি ওয়াইজ, সাপোর্ট ওয়াইজ, যতটুকু সীমিত আমাদের সম্পদ, ওটা আমরা করব, ওইটা না। কিন্তু এটা টার্ন অ্যারাউন্ড করতে, এই যে ভঙ্গুর থেকে স্থিতিশীলতা, উইল টেক 2 years। আমি যদি বলি কালকে সকালে প্রবলেম সলভ হয়ে যাবে, এটা এই কমিটমেন্টটা আমি যেতে চাইব না। ইট উইল টেক 2 years। এই ভঙ্গুর অর্থনীতি, খারাপ অর্থনীতি থেকে স্টেবল করতে 2 বছর লাগবে। 3rd year ইকোনমি উইল টার্ন অ্যারাউন্ড ইনশাআল্লাহ, 3rd year। And 4th and 5th year will be the prosperity of Bangladesh. 4th and 5th year, যে যাদেরকে দেওয়া হয়েছে তারা ক্যাপিটাল মার্কেট ইনসাইড আউট জানে,
এবং ক্যাপিটাল মার্কেটের যত রিফর্মস সবগুলো আমরা একসাথে করছি, অল রিফর্মস। আমরা ক্যাপিটাল মার্কেটে এনশিওর করছি যারা ইনভেস্টার তারা যাতে প্রতারণার শিকার না হয়, যারা লিস্টেড কোম্পানি তারা যাতে খুব সহজে লিস্টেড হওয়ার জন্য তারা এগিয়ে আসে। বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে কিন্তু কোনো ভালো কোম্পানি এখন আসছে না, বিকজ দে হ্যাভ লস্ট ফেইথ ইন ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেটেও কোনো আস্থা নাই মানুষের, সুতরাং ভালো কোম্পানি কেউ আসছে না। এই জন্য আমরা ক্যাপিটাল মার্কেটের প্রথম আমাদের দায়িত্ব হচ্ছে আস্থাটা ফিরিয়ে আনা। এই জন্য আমরা একটা কমিশন করেছি যারা একদম ইন্ডিপেন্ডেন্ট, নন পলিটিক্যাল অ্যান্ড পিওরলি প্রফেশনাল পিপল। সুতরাং এরা সব আইনগুলো চেঞ্জ করছে যাতে আমাদের ইনভেস্টাররা সিকিউর থাকে, যারা লিস্টিং করবে কোম্পানিগুলো তারা যাতে আস্থা পায় যে এই ক্যাপিটাল মার্কেটে তার শেয়ারটা প্রপারলি লেনদেন হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইন্টারন্যাশনাল যারা ইনভেস্টার আছে তারা যাতে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের উপর আস্থা থাকে। এবং আমি আপনাকে একটা সুখবর দিচ্ছি, ইভেন অ্যাট দিস পয়েন্ট ওরা যখন দেখেছে আমরা যে মুভ নিচ্ছি অলরেডি ক্যাপিটাল মার্কেটে, ইন দি মিনটে গ্লোবাল যারা ইনভেস্টার আছে বড় বড় অলরেডি বাংলাদেশে আসা শুরু করেছে। এখনো কিন্তু আমরা কিন্তু পুরো জিনিসটা ডিক্লেয়ার করি না, এটা 1-1.5 মাসের মধ্যে ক্লোজ হয়ে যায়। অলরেডি ইনভেস্টাররা যারা ওয়ার্ল্ড ওয়াইড আছে বড়, ওরা অলরেডি আসা শুরু করেছে, ফান্ড ম্যানেজাররা আসা শুরু করেছে। সো জেপি মর্গানের মতো কোম্পানি 2বার এসে গেছে, আমার সাথে দেখা করে গেছে। ওয়ার্ল্ডস টপ ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোম্পানি 2বার আসছে, এবং তারা আমাকে বলে গেছে দ্যাট উই ক্যান ইনভেস্ট ইন বাংলাদেশ। সুতরাং মানুষের এখানে হচ্ছে আপনি ইকোনমি ইজ অল অ্যাবাউট কনফিডেন্স। আপনি কনফিডেন্স সৃষ্টি করবেন, সেকেন্ডারি মার্কেটে আসবে, প্রাইমারি মার্কেটে আসবে, ডাইরেক্ট ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে, কিন্তু আপনার উপর আস্থা থাকতে হবে জনগণের। আই থিঙ্ক ইন্টারন্যাশনাল মার্কেটে যারা আছে তারা আস্থা পাচ্ছে, ফিরে পাচ্ছে। সো ক্যাপিটাল মার্কেট এগেন আমি তো বলছি 2 বছরের কুশন দরকার। আপনি দেখবেন ইনশাআল্লাহ ইফ এভরিথিং গোজ ওয়েল 2 বছরের মধ্যে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ঘুরে দাঁড়াবে, এবং আমাদের বিশাল একটা অপরচুনিটি ক্রিয়েট হবে ক্যাপিটাল মার্কেটে, বিশাল অপরচুনিটি সবার জন্য। আর একটা প্রশ্ন কি ছিল, ও স্ল্যাবের আপনি যে বলছিলেন, না স্ল্যাবটা তো আমরা বাড়িয়ে দিয়েছি, ওটা আমরা বাড়িয়ে দিয়েছি প্রথমভাবে। হ্যাঁ, এটা আমরা চিন্তা করছি, দেখি। অনেকে বলছেন আপনার মতো, অনেকেই বলছেন যে আমাদেরকে এটা যথেষ্ট কিনা, এটা সাধারণ মানুষের জন্য যথেষ্ট কিনা। যেহেতু কথাগুলো আমরা ফিডব্যাক নিচ্ছি, আমরা দেখি কি করতে পারি এই ব্যাপারে। আর একটা প্রশ্ন কি ছিল, ও ডিজিটাল ওয়ার্ল্ডের ওই যে লেডি এট দ্য ব্যাক ইন পিঙ্ক আপনার প্রশ্নটা না ভালো প্রশ্ন, আই লাইক এটা ভালো প্রশ্ন। দ্য ডিজিটাল ইনক্লুসিভনেস বাংলাদেশে তো নাই, আমি নিশ্চিতভাবে বলেছি। যে ডিজিটাল ইনক্লুসিভনেস আনার জন্য তো এতগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং আমরা আশা করছি বাংলাদেশের প্রত্যেক, যখন আপনি শোনেন আপনার যখন চয়েস থাকবে না, আমি কোনোদিন এগুলো ব্যবহার করতে পারতাম না। আপনার এখন যেগুলো মানে গ্যাজেট আমাকে এখন ব্যবহার করতে হয় আমার নিজের গরজে। বাংলাদেশ এমন জায়গায় যাচ্ছে, আমরা তো ক্যাশলেস, আমরা গ্র্যাজুয়ালি কিন্তু ক্যাশলেস সোসাইটির দিকে যাচ্ছি। আমাদের নেক্সট আসছে কিউআর, এভরিথিং উইল বি পেইড থ্রু উইথ দ্য কিউআর। আপনার ফোন থেকে আপনি পে করবেন। আমরা কিন্তু ক্যাশলেসের দিকে চলে যাচ্ছি। তখন তো আমার অপশন থাকবে না, আপনারও অপশন থাকবে না দোকানে গিয়ে ক্যাশ টাকা খুঁজে দিয়ে, ও তো আপনার টাকা নেবে না, ও তো কিউআর দিয়ে দেবে আপনাকে, and you pay in QR। এটা হচ্ছে ডিজিটাল ইনক্লুসিভনেস, যে আপনি অপরচুনিটি ক্রিয়েট করে দেবেন, সিটিজেনরা সেটার সুযোগ নেবে। এবং ইনশাআল্লাহ আমি তো যেটা দেখছি সিরিয়াস ইয়াং জেনারেশন তো সবাই মোটামুটি ডিজিটালি কোয়াইট অ্যাওয়্যার, আমি যা দেখতে পাচ্ছি। আর যারা বাইরে রয়ে গেছে তারা বাধ্য হয়ে আসলে, তারা বাধ্য হয়ে আসছে। আপনি যখন ক্যাশ টাকা দিতে পারেন না, আমি যখন প্রথম বাইরে গিয়েছি আমার তো ক্যাশ টাকা দেওয়ার অভ্যাস,
ওরা বলছে স্যার আমরা তো ক্যাশ টাকা নেব না, ক্যাশলেস, আমরা তো ক্যাশলেস। এখন আমি তো কিউআর কোডও জানি না। শেষে ওই দেশের কিউআর কোড আমাকে বের করতে হয়েছে। ভাই তোমাদের কিউআর কোডটাকে আমার একটু শিখাই দাও না, আমার ফোনে একটু ঢুকাই দাও না। ওরা কিউআর কোড ঢুকিয়ে দিচ্ছে, তারপর আমি কেনাকাটা করছি। তো দিস ইজ লাইফ চেঞ্জেস। আমার কাছে মনে হচ্ছে না এটা হবে না, আমি যেটা মনে করি না আমি করতে পারবো, আমাকে এটা করতে হচ্ছে বাধ্য হয়ে। সো লাইফ চেঞ্জেস সবাইকে। And gig economy কথা তুমি যেটা রাইটলি বলেছো, there is a huge amount of people who live in gig economy. এই ইকোনমিটা ইনফর্মাল থেকে ফর্মালাইজ করতে হলে দেশের ইকোনমিতে ওভারঅল এটা ঘুরে দাঁড়াতে হবে ইকোনমিটা। একটা কথা আছে না, যখন জোয়ার আসে সব নৌকাগুলো আস্তে আস্তে বেশি ওঠে। সো আমাদের জোয়ার আনতে হবে তো দেশে। We have to bring the tide. Everything will be lifted up. When the tide comes, all boats are lifted up. So ওইখানে গ্র্যাজুয়ালি সব ফর্মাল সেক্টর আসবে। কারণ দেখবে যে ইনফর্মাল সেক্টর থেকে যে কাজগুলো করতেছে ওখানে সে থাকতে পারবে না আলটিমেটলি, কারণ তাকে ফর্মাল সেক্টরে আসতে বাধ্য হবে। একটা কাজ ছিল এআই নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে। ইনশাআল্লাহ ডিজিটাল ইকোনমি উইদাউট এআই ইজ মিনিংলেস। সুতরাং আমরা ডিজিটাল ইকোনমি অ্যান্ড এআই আমরা সমান্তরালভাবে কাজ করতেছি। অলরেডি আমাদের যে কৃষকদের আমরা এআইতে কিভাবে আনবো, আমরা প্রোডাক্টিভিটিতে এআই কিভাবে আনবো, সব জায়গায় ইভেন প্ল্যানিং আমার মিনিস্ট্রিতে, আমি প্ল্যানিং মিনিস্ট্রিতে এখন চিন্তা করতেছি যে আগামী দিনে আমরা যে প্রজেক্টগুলো করি গভর্নমেন্ট প্রজেক্ট, এগুলোতে আমরা এআই কিভাবে ব্যবহার করবো। কারণ ইট গিভস ইউ দ্য ম্যাক্সিমাম একটা, আমি যে সব কিছু এআই মানতে হবে তা না, বাট এআই গিভস ইউ দ্য ইনফরমেশন, আদারওয়াইজ এগুলো খুঁজে বের করার দরকার হয় না এখন আর। সুতরাং আমাদের মিনিস্ট্রিতে আমরা এখন ব্যবহার করার চিন্তা করতেছি। আমরা যে গভর্নমেন্ট লোন নেই, এখন আমি বলছি এআই দাও থেকে আমার আদার অপশনস কি আছে গ্লোবালি। আমাকে তো এখন এই IMF টাকা দেবে, ওয়ার্ল্ড ব্যাংক টাকা দেবে, এটা দিয়ে আমার ইকোনমি চলবে না। আই হ্যাভ টু বি ইন দ্য মার্কেট অলসো গ্লোবালি। আমার লাগবে $100 বিলিয়ন, $1 ট্রিলিয়ন ইকোনমি করতে। আমি IMF এর $5 বিলিয়ন দিয়ে তো আমার ইকোনমি চলবে না। সো উই আর লুকিং, আমাদের কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল আর্কিটেকচার আমাদের এই বাজেটে এই ইকোনমিক চিন্তার মধ্যে আমরা কিন্তু ফাইন্যান্সিয়াল পাবলিক ফাইন্যান্স আর্কিটেকচার আমরা চেঞ্জ করে ফেলতেছি। এখন ওই IMF টাকা দিলে দেশ চলবে না, চলবে না, ফরগেট ইট। উই ক্যান কাম আউট অফ ইট। মার্কেট ইজ দেয়ার অ্যান্ড উই আর গোয়িং টু দ্য মার্কেট। উই আর ক্রিয়েটিং আওয়ার ক্যাপিটাল মার্কেট। আরেকটা জিনিস বলি, সব সরকার দেবে কেন? সব তো সরকার দেওয়ার দরকার নেই। এই যে আমরা 14টা বোয়িং কিনেছি আমেরিকা থেকে, ফর এক্সাম্পল, why the government should pay? Bangladesh Biman is an enterprise. They should find their own money. They should go to the market. Government কেন সব টাকা দেবে? বিদেশে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনগুলো ওরা ফ্লোট করে, বন্ড ফ্লোট করে, ওই বন্ড ফ্লোট করে বন্ডের টাকা দিয়ে, and bond is traded in the capital market. This drives the economy. ও টাকা পায়, ইকোনমি আপনার ডেপ্ট বাড়ে, মার্কেট ক্যাপিটাল বাড়ে। তো ইকোনমির আসপেক্টগুলো যেগুলো আমরা আগে বাইরে ছিল, আমরা সবগুলোকে ইকোনমিক অ্যাক্টিভিটিসে মনিটাইজেশনের মধ্যে নিয়ে আসছি। সো দিস ইজ এ নিউ ইকোনমিক মডেল। আপনাদের সহায়তা লাগবে, সাহায্য লাগবে। এখন আমরা যদি গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস এর মাধ্যমে আমি যদি গ্লোবাল বেঞ্চমার্ক, আমাদেরকে বেঞ্চমার্কিং করতে হবে। আমার পারফরমেন্সটা আমি যদি নিজে মনে করি আমি খুব ভালো করতেছি, এটা তো হবে না।